আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরকে আকর্ষণ করে একে কি বলে। আমরা জানি যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। যেমন এখানে আমরা কঠিন পদার্থ যেটি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে থাকে যাকে আমরা বলি আন্তঃকণা আকর্ষণ শক্তি। আর কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তির মান সবচাইতে বেশি হয়ে থাকে। তারপরে যদি আমরা তরল পদার্থের দিকে লক্ষ্য করি এখানেও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর মধ্যেও এক ধরনের আন্তঃকণা আকর্ষণ শক্তি রয়েছে, কিন্তু এটি কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম হয়ে থাকে। তারপরে আমরা এখানে গ্যাসীয় পদার্থের দিকে যদি লক্ষ্য করি এখানেও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি একদম নেই বললেই চলে, যার কারণে এদের ভৌত অবস্থা হয় গ্যাসীয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে আকর্ষণ শক্তিটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোনটির আণবিক শক্তি সবচেয়ে বেশি। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে প্রথম তিনটি পদার্থের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয় এবং শেষে যে আয়োডিন রয়েছে এটির ভৌত অবস্থা হচ্ছে কঠিন। আমরা জানি গ্যাসীয় পদার্থের আন্তঃকণা বা আণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম হয়ে থাকে এবং কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গহ আয়োডিন। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একই পদার্থকে কিভাবে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় নেওয়া যায়। তো আমরা এখানে নিচের যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বরফকে আমরা তাপ দিয়ে তরলে পরিণত করতেছি বা পানিতে পরিণত করতেছি। এই পানিকে পুনরায় তাপ দিয়ে আমরা জলীয় বাষ্পে পরিণত করতে পারতেছি। অর্থাৎ তাপ দিয়ে একই পদার্থকে তিনটি অবস্থায় বা বিভিন্ন অবস্থায় পরিণত করা যাচ্ছে। তাই এখানে আমাদের সঠিক উত্তরটি হবে তাপ প্রয়োগে যে কোনো পদার্থকে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত করা যায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়। আমরা জানি কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াটিকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। তো এখানে ময়লার দুর্গন্ধ যেহেতু চতুর্দিকে স্বতঃস্ফূর্তভাবে ও সমানভাবে ছড়িয়ে পড়ে তাই ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়া হচ্ছে একটি ব্যাপন প্রক্রিয়া। তাই এখানে সঠিক উত্তরটি হবে ব্যাপন। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে যার ভর যত কম তার ব্যাপন হার তত বেশি হবে। তোমাদেরকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। মনে করো তোমার কাছে দুইটি বেলুন রয়েছে, এই বেলুন দুইটিকে তুমি আকাশে উঠতে দিবে, কিন্তু একটি বেলুনের নিচে তুমি একটি ভারী কিছু ঝুলিয়ে দিবে। তাহলে দেখা যাবে যে যে বেলুনটির ভর বেশি হয়েছে সেটি কিন্তু বেশি উপরে উঠতে পারবে না, কিন্তু হালকা বেলুনটি অনেক উপরে উঠতে পারবে। অর্থাৎ যার ভর কম সে কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করবে। একইভাবে এখানে যে পদার্থগুলো রয়েছে এর মধ্যে যার ভর কম হবে সেটি কিন্তু ব্যাপন হার বেশি হবে। আমরা যদি হিলিয়ামের ভর নির্ণয় করি আমরা জানি হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4 গ্রাম। তারপরে আমরা যদি হাইড্রোজেনের ভর নির্ণয় করি আমরা জানি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1। এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন রয়েছে তাই এর ভর হবে 2 গ্রাম। তারপরে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের ভর নির্ণয় করি আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন রয়েছে তার একটি পরমাণুর ভর হচ্ছে 12। তারপরে আমরা যদি এর সাথে অক্সিজেনের ভরটি যোগ করি আমরা জানি অক্সিজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 16। এখানে যেহেতু দুইটি অক্সিজেন রয়েছে তাই আমাদের এখানে 2 গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের মোট ভর হচ্ছে 44 গ্রাম। তারপরে যদি আমরা অ্যামোনিয়া গ্যাসের ভর বের করি এখানে নাইট্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 14। তারপরে হাইড্রোজেনের ভরটি যদি আমরা যোগ করি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1। এখানে যেহেতু 3টি হাইড্রোজেন রয়েছে তাই আমরা 3 গুণ করব, তাই আমাদের এখানে আসবে 17 গ্রাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ভর সবচেয়ে কম, তাই হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে তাপ প্রয়োগে তরল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে। তাপ প্রয়োগে তরল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে সিএনজির পূর্ণরূপ কি। সিএনজির পূর্ণরূপ হচ্ছে
কমপ্রেস ন্যাচারাল গ্যাস। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে যানবাহনে জ্বালানি হিসাবে ব্যবহৃত সিএনজি গ্যাস মূলত কোনটি? যানবাহনে জ্বালানি হিসাবে ব্যবহৃত সিএনজি গ্যাস মূলত হচ্ছে উচ্চ চাপে সংকোচিত মিথেন গ্যাস। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বাসাবাড়িতে জ্বালানি হিসাবে সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়? বাসাবাড়িতে জ্বালানি হিসাবে আমরা যে সিলিন্ডার গ্যাসটি ব্যবহার করি সেটি মূলত হচ্ছে বিউটেন গ্যাস। আর আমরা শহর অঞ্চলে যে লাইনের গ্যাসটি ব্যবহার করি সেটি মূলত হচ্ছে মিথেন গ্যাস। তো এখানে যেহেতু বলা হয়েছে সিলিন্ডারের গ্যাসের কথা, তাই এটি সঠিক উত্তর হবে বিউটেন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে মোমের গলনে কোনটি পাওয়া অসম্ভব? আমরা যদি মোমকে গলতে দেই তাহলে এখান থেকে আমরা পাবো আলো, তাপ এবং মোম যেহেতু একটি হাইড্রোকার্বন, তাই এখান থেকে আমরা পাবো জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে যেহেতু বলা হয়েছে কোনটি পাওয়া অসম্ভব, তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে চাপ। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।